আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা বানানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমি আটার ডোটা আগে রেডি করে রেখেছিলাম। আজ কিন্তু একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করব। আমার হয় কি খুব বেশি পরোটা তৈরি করা হয় না, তো আজ কিন্তু পরোটা তৈরি করছি। তো ডোটা আগে থেকেই সুন্দরভাবে রেডি করে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই তো রুটি বেলে নিয়েছি, তারপর ভিতরে একটু তেল, সেই সাথে একটু আটার গুঁড়ি দিয়ে তারপর ভাঁজ করে নিচ্ছি। রুটি পরোটা এই দুটাই আটা দিয়ে তৈরি করা হয়। আমরা যেখানে থাকি সেখানে হয় কি শীতটা একটু কম পড়ে, তো এখন কিন্তু বুঝতে পারছি, মানে শীতটা অনুভব করতে পারছি, অল্প হলেও ভালো লাগছে। আমার কিন্তু শীতকাল অনেক বেশি পছন্দ। কিছুদিনের জন্য আসে আবার চলে যায়, তবে খুব বেশি ঠান্ডা ভালো লাগে না। গ্রামের বাড়িতে গেলে হয় কি খুব বেশি ঠান্ডা বুঝতে পারি। দেখেছেন আপুরা আমার এত বেশি ঠান্ডার সমস্যা, তারপরও শীতকাল পছন্দ, ঠান্ডা পছন্দ। হয় কি অনেক বেশি পানি ধরতে হয়, আমার তো রান্নার কাজ করতে হয়, সেই সাথে বাচ্চা আছে, বুঝে নিত, তারপরও ভালো লাগে, এইটুকু সমস্যা হয় না আমার। এই তো এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর দেখুন বাসায় এত বেশি মাছি হয়েছে, এদের সাহসও প্রচুর পরিমাণে বেশি। আমি বুঝতে পেরেছি, কারণ কাজ করি তার ভিতরে মাছি আসে। তো মাছি তাড়ানোর কোনো ব্যবস্থা আছে কি? আমার বাসায় মাছি, সেই সাথে পিঁপড়া, এদের আমি কোনোভাবেই তাড়াতে পারছি না। এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, তারপরও মাছি তেলাপোকা এগুলো আমাকে জ্বালাবেই। তো কি করার, এদের নিয়ে আছি বাসায়, একা থাকি তো এরা আমার সঙ্গী হয়ে গিয়েছে। তো এখানে পরোটাগুলো ভেজে নিব। তো দুইটা পরোটা হলেই আমাদের হয়ে যায়। আজ কিন্তু একদম ঠিকঠাক মতন রুটি পরোটা তৈরি করতে পেরেছি। মাঝে মাঝে হয় কি বেশি হয়ে যায়, তো কম হলে সমস্যা হয় না, কিন্তু বেশি হলে সেটা দেখা যায় কি নষ্ট হয়ে যায়, সেই সাথে আবার ফেলে দিতে হয়, না হলে আমার খেতে হয়। তো পরবর্তীতে আমার এগুলো খেতেও ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে যখন যেটা বানাবো তখন সেটা শেষ হয়ে যাবে, ঝামেলা শেষ। আমরা তো বাসায় ছোট ছোট দুইজন মানুষ আছি, তো এই জন্য কিন্তু এই সমস্যার ভিতর আমার বেশি পড়তে হয়। এই তো এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি, তারপর একটা ভেজে নিচ্ছি। তো ফুলকো হয়েছিল মাশাআল্লাহ। তো যেরকম হয় আমাদের জন্য চলে যায়। আমি সবসময় এই কথাটাই বলি যে রান্নাবান্না যেরকম করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য ঠিকঠাক মতন হয়। সেই সাথে যদি বাসায় কেউ আসে মেহমান, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দ করে। তো পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। আজ কোনো ভাজি করব না, চা পরোটা সেই সাথে ডিম পোচ করে নিচ্ছি। কথা বলতে বলতে হয় কি যে দু একটা কথা ভুলভাল বলে ফেলি, তো অনেক আপুরাই সেটা ধরেন। ভালো লাগে যে আপুরা এত সুন্দর করে নিখুঁতভাবে ভিডিও দেখেন। প্রথম দিকে কিন্তু বলেছি যে রুটি পরোটা, আজ কিন্তু পরোটাই তৈরি করেছি, তবে ভুল করে রুটিটা বলে ফেলেছি। গতদিনে মনে হয় যে লুচিকে আমি পুরি বলেছি, তো সেটা আমি শিওর না, কারণ আমি ভিডিও পরবর্তীতে আর দেখিনি। তো একবার ভিডিওতে ভয়েস দেওয়া হয়ে গেলে সেটা আর পরবর্তীতে দেখা হয় না বা চেক করা হয় না, সেভ করে পরবর্তীতে ভিডিও আপলোড দিয়ে ফেলি। তো এখানে চাটা তৈরি করে নিয়েছি। তো চাটা যেভাবে তৈরি করি সেমভাবেই তৈরি করে নিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখা যায় কি যে যদি পরোটা দিয়ে চাটা খাওয়া হয়, মিষ্টি না হলে ভালো লাগে না। অনেক দিন পর আজ 1 কাপ চা তৈরি করেছি, অনেকটা বেশি পরিমাণে। তো মা ছেলে দুজনের জন্য। তবে এই চা পান করে আমার রাতে ঘুম হয়নি, রাত 2টা 2:30 বেজে গিয়েছে, দেখি যে ঘুমাতে পারছি না। চা পান না করার প্রধান কারণ হচ্ছে আমার এটা, তো ঘুম আসে না কিন্তু আমার চা পান করলে। বিকালে তো কোনোভাবে চা তৈরি করা যাবে না বাসায়, তাহলে তো আমার সারা রাতে একটু ঘুম আসবে না। তো আজ এই তো অনেক দিন পর একটু করে শখ করে চা খেয়েছি, আর আমার এই অবস্থা হয়েছে। তো আমার ছেলেটা কিন্তু খুব পছন্দ করে, তবে তাকে আমি দিতে চাই না। বাসার কোথাও যদি একটু সুন্দর করে ডেকোরেশন করা হয় খুব বেশি ভালো লাগে দেখতে, সেই সাথে বারবার তো দেখতেই থাকি। একরকম দেখা যায় কি অনেক দিন থাকলে সেটা দেখতে ভালো লাগে না। তো আজ আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব। তো আগের মতন না, নতুন করে আবার গুছিয়ে নিচ্ছি। গ্লাস ক্লিনার দিয়ে যদি গ্লাসটা ক্লিন করা হয় এত বেশি ভালো লাগে দেখতে, মনে হয় যে তাকিয়েই থাকি। আমাদের তো সবসময় 2টা চেয়ারই ব্যবহার করা হয়, বাদ বাকি যে চেয়ারগুলো থাকে কয়েকদিন পর আমি খুব ভালো করে মুছে ফেলি, কারণ এগুলোতে ধুলা পড়ে হয় কি একদম সাদা হয়ে থাকে। তো আজ যেহেতু একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, চেয়ারগুলোও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। যেহেতু টেবিলটা নতুন করে অর্গানাইজ করছি, সেই জন্য কিন্তু সব কিছু নতুনই ব্যবহার করার চেষ্টা করেছি। কিছু থাকবে আগের ব্যবহার করা,
তো এই তো আমি টেবিলটা ক্লিন করে তারপর একটা সুন্দর রানার বিছিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছি যে টেবিলটা নতুন করে সাজিয়ে নিব, সেটা আর হচ্ছিল না। এগুলো কিন্তু অনেক দিন ধরে বাসায় এনে রেখেছি, আমার আপুদের সাথে সেটা শেয়ার করেছি। তো আজ সিদ্ধান্ত নিলাম সেই সাথে এই যে কাজও করে নিচ্ছি। আমার পছন্দ মতন এখানে একটা ট্রে দিয়ে দিয়েছি, তো সেই সাথে এখানে একটা টিস্যু হোল্ডার দিচ্ছি। তো এটা কিন্তু অনেক দিন ধরে এনে রেখেছি, আমার খুব পছন্দের একটা জিনিস। সেই সাথে ফুল দিয়েছি এবং আগের যে লবণ পটটা ছিল সেটাই দিয়েছি। আগের ব্যবহৃত এই কিউট ফ্রুট বাস্কেট, সেই সাথে এখানে লবণ পট, এই দুটা জিনিস রেখেছি। ডাইনিং টেবিল যেহেতু, তো টেবিলে পানি না রাখলে কি চলে, সেই জন্য পানিও রাখবো। তো এই কাচের জারটায় পানিটা রেখে দিব। তো পানি দেখছিলাম ফিল্টারে অল্প আছে, তো যেটুকু আছে সেটুকুই জারে নিয়ে নিচ্ছি। এখন পানি দেওয়ার সময় নেই, কারণ এই কাজগুলো করে তারপর রান্না করতে হবে। টেবিলটা আগে সুন্দর করে গুছিয়ে নিই। তো যেটুকু ছিল সেটুকু আমি জারে পানিটা নিয়ে নিয়েছি। টেবিলটা মোটামুটি গুছানোর কাজ কমপ্লিট, তবে আশপাশটা একটু গুছিয়ে নিতে হবে। এখানে কিছু লাইট ঝুলে আছে, মানে তার, তো সেটা খুলে আবার নতুন করে সাজিয়ে নিব। ফেরি লাইটগুলো অনেক দিন ধরে এখানে ঝুলে আছে, তো অন্যভাবে ছিল, সেটা খুলে আবার আমি এখানেই রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে যখন এখানে সাজিয়ে নিব তখন এটা সরিয়ে ফেলবো। তো আজ সময় হয়েছে, তো কাজটা করে নিচ্ছি। আর এই কাঠের, এটাকে আমি কি বলবো জানি না, এটা আমি নিজেই বানিয়ে এনেছি যখন ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম তখন। তো এটা কীভাবে লাগাবো সেটা বুঝতে পারছিলাম না। তো একটা ফুল ছিল, তো ফুলটা দিয়ে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এমনভাবে জিনিসটা বানিয়ে দিয়েছে, তো এটা কিন্তু আমি দেয়ালে সেটও করতে পারছিলাম না। পরবর্তীতে যে লোহার হুকগুলো আছে সেগুলো আমি সোজা করে নিয়েছি, তারপর এটার ভিতর কোনো রকমভাবে লাগাতে পেরেছি। তো ফুলটা আমি এর চারদিকতে এভাবে দিয়ে দিয়েছি। তো অনেকটা বড় লম্বায়, তো সেই জন্য আমি ফুলটা কেটে ফেলেছি। এই লতানো ফুলটার বাকি অংশ দেখি কোথাও আমি ঝুলিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। আর এখানে যে সুইচ বোর্ড আছে সেটা কিন্তু ক্লিন করে নিয়েছি, যেহেতু ভিডিও করছি লাইটের ব্যবস্থা রেখেছি। আর এখানে একটা টাওয়াল দিয়ে দিয়েছি, বেসিনের সাইডে তো টাওয়ালের প্রয়োজন আছে, সেজন্য টাওয়ালটা সবসময় রাখা হয়। এই কাঠের ওয়াল হ্যাঙ্গিংটা ডাইনিং টেবিলের সামনের দিকে উপরের সাইডে আছে, দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমার প্রিয় আপুরা এখন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার শখের ডাইনিং টেবিলটা দেখতে এখন কিরকম লাগছে। বাসা তো অনেক সাজিয়ে নিয়েছি, এখন না হয় রান্না করি। তো রান্নার জন্য সবকিছু কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি। তো এখানে কচুগুলো কেটে তারপর ক্লিন করে সিদ্ধ করে নিব। এদিকে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, নারকেলের দুধ দিয়ে কচু শাক রান্না করব। এই জন্য এই তো এভাবে নারকেলের দুধ আলাদা করি নারকেল থেকে। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর হালকা যখন ঠান্ডা ছিল, এই অবস্থায় আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। তো পানিটা ছেঁকে আমি কচুর ভিতর দিয়ে দিয়েছি। আর এদিকে চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। আমাদের দুজনের জন্য যেহেতু ভাত রান্না করছি, খুব অল্প পরিমাণে চাল দিয়েছি। তো অল্প পরিমাণে চাল দেওয়ার কারণে হয়েছে কি, যে পানির পরিমাণ ঠিক দিয়েছিলাম, ভাতগুলো এত বেশি শক্ত ছিল। পরবর্তীতে যখন আমরা দুপুরের খাবার খেতে গিয়েছি, দেখছি যে ভাতগুলো একদম চাল চাল রয়ে গিয়েছে। প্রথমবার রাইস কুকারে এত অল্প চালের ভাত রান্না করে এটাই বুঝতে পারলাম, চালের পরিমাণ কম হলে পানিটা পরিমাণে একটু বেশি দিতে হবে, না হলে এরকম চাল থেকে যাবে। ভুল থেকেই তো মানুষ শিখে। তা আজ এই ভুলটা করেছি, পরবর্তীতে যখন রান্না করব তখন আর এরকম ভুল হবে না। এই প্রথমবার কিন্তু এত কম পরিমাণে চাল দিয়ে রাইস কুকারে ভাত রান্না করেছি। তো এখানে কচু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ইলিশ মাছের মাথা কিছু কেটে তারপর দিয়েছি। সেই সাথে কচু শাকের ভিতর আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি, লবণ আগেই দিয়েছিলাম, আরও দিয়েছিলাম কাঁচা মরিচ, সেগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে আজ নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা, সেটা তৈরি করব। তো এখানে আমি অনেকগুলো মরিচ নিয়েছি, তো এগুলো পাটায় বেটে নিব। সেই সাথে রসুন, তারপর জিরা এবং পেঁয়াজ। তো পেঁয়াজ আমি হালকা করে বেটে নিব, আর রসুন, শুকনা মরিচ এগুলো খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছি। শুকনা মরিচ পাটায় বাটার অভ্যাস আমার কখনোই ছিল না, এখনও নেই। তাই এত বেশি হাত জ্বালাপোড়া করেছে এই কাজগুলো করার পর। কয়েক ঘন্টা আমার এরকম হাত জ্বালাপোড়া করেছে, খুব বেশি খারাপ লাগছিল। বিকালবেলাও দেখছিলাম যে হাতের জ্বালাপোড়াটা কমছিল না। তো এখানে আমি খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, হলুদ, সেই সাথে সরিষার তেল এবং সয়াবিন তেল, সবগুলো একই সাথে দিয়ে মাছগুলো দিয়ে হাতে মাখিয়ে কলা পাতায় তারপর বসিয়ে দিব। মরিচগুলো আমার করা হয়েছে আগে আরও 2বার, তবে কলা পাতায় কখনো করা হয়নি। আগে যখন মরিচগুলা করেছি তখন ফয়েল পেপারে করেছি, তো সেটা আমার কাছে মনে হলো যে
বেশি ভালো ছিল। যারা নোয়াখালীর আপুরা আছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোথাও ভুল হয়েছে কি না। অনেক আগে যে 2বার মরিচগুলা তৈরি করা হয়েছে তো সেভাবেই তৈরি করছি, শুধু আজ কলা পাতাটা ব্যবহার করছি। কলা পাতাটা জোগাড় করা হয়েছে অনেক কষ্টে, আমি আর আমার বান্ধবী মিলে। তো এই তো আমি খুব যত্ন করে এটা পরিষ্কার করে তারপর বেলকুনিতে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন এই শক্ত অংশটা কেটে নিচ্ছি। মনে হচ্ছিল যে এটা যদি থাকে তাহলে ভাজ করতে একটু সমস্যা হবে। রোদে দেওয়ার কারণে কলা পাতাটা আগের মতন নেই, তো ভাজ করতে আমার একটু সুবিধা হবে। এদিকেই তো মাছগুলো আমি মশলার সাথে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এখানে তো কিছু আস্ত পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন অল্প একটু পানি দিয়ে আমি এগুলো বসিয়ে দিব ভাজ করে। এখানে কিন্তু কয়েক ধরনের মাছ রয়েছে, কাতকি মাছ ছিল, সেই সাথে কয়েক টুকরা ইলিশ মাছ কেটে দিয়েছি, তাছাড়া আরও কয়েক রকমের ছোটো মাছ ছিল। এই তো আমি প্যানে বসিয়ে দিয়েছি। তো কলা পাতার নিচে আমার তেল দেওয়া হয়নি, পরবর্তীতে এই তো একটু করে তেল দিয়ে দিয়েছি চামিচ দিয়ে। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। কচু শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও তেলে দেওয়া হয়নি। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিয়েছি। অল্প কয়েকটা জিরা দিয়েছি, আমার ছেলের আবার বেশি হলে সমস্যা হয়ে যাবে। তো এই তো একটু ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা কচু শাকের ভিতর দিয়ে দিয়েছি। এভাবে কচু শাক রান্না করলে অসম্ভব মজা হয়, আমার তো খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি মাথাগুলো একটু ভেঙে দিয়েছি। আলপের বাবা যদি বাসায় থাকতেন তাহলে কিন্তু এভাবে মাথাগুলো ভেঙে দেওয়া হতো না। তিনি আবার কাঁটাযুক্ত খাবার পছন্দ করেন না বা খেতে পারেন না। তো আমার যেহেতু সমস্যা হয় না এই জন্য ভেঙে দিয়েছি। আলিফ সোনাকে তো আমিই খাইয়ে দিব, তো তখন দেখে শুনে খাইয়ে দিব। আমার কাছে মনে হয় যে মাছের মাথা যদি এভাবে একটু ভেঙে দেওয়া হয় তাহলে টেস্টটা একটু বেশি হয়, এই জন্য ভেঙেই দেই। আর এদিকে কলা পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখন আমি উল্টিয়ে দিব। একটা প্লেট ব্যবহার করে আমি উল্টিয়ে নিব। তো ক্যামেরার পিছনেই আমি এই উল্টানোর কাজটা করেছি। আমার কাছে মনে হয় যে ক্যামেরার সামনে বিপদ আপদ বেশি ঘটে, তো এই সমস্যায় যাতে না পড়তে হয় এই জন্য সুন্দরভাবে এই যে কাজটা করে নিয়েছি। অল্প আছে, অনেকটা সময় আমি চুলার উপর রেখে দিব। তো এরই মাঝে বাসার যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিয়েছি, সেই সাথে গোসলটাও করে নিয়েছি, ঘর মোছার কাজটা করে নিয়েছি। আর এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখছিলাম আমি একটু করে ছিঁড়ে কীরকম হয়েছে। একটা মজার বিষয় কি আপুরা জানেন, আমি এখানে ধনিয়ার পাতা দিতে চেয়েছি, তো সেটা আর খেয়াল ছিল না। আমার এরকমই হয়, যদি ফ্রিজে ধনিয়ার পাতা থাকে সেটা আর বের করে তরকারিতে দেওয়া হয় না, সেভাবেই নষ্ট হয়ে যায়। টেবিলে তো খাবার সাজিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা যারা দেখছেন ভিডিওটি এখনও একটা লাইক দেননি, চাইলে এই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যেসব আপুরা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো সন্ধ্যার দিকে আজ একটু মুড়ি মাখা করব চানাচুর দিয়ে, তো সেই জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ, ধনিয়ার পাতা এগুলো তো দিতেই হবে। একটা কাঁচামরিচ দিয়েছি, একটুও ঝাল নেই কিন্তু মরিচে, শুধু একটু সুঘ্রাণের জন্য দিয়েছি। তো এগুলো লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এই সময়ে ধনিয়ার পাতা দিয়ে মুড়ি মাখা করলে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেক দিন পর আজ মুড়ি মাখাটা করছি। তালপের বাবার কথা খুব মনে পড়ছিল, তিনি এই খাবারটা অনেক পছন্দ করেন। সত্যি বলতে আমার খুব একটা বেশি তৈরি করা হয় না, তো আজ যেহেতু অনেক দিন পর মুড়ি মাখাটা করেছি এই জন্য মনে হয় এত বেশি ভালো লেগেছে। আব্বাজান আমার লেখাপড়া করছে, তো এত বেশি পড়ালেখা করে বুঝুন, তাহলে বইটাও ছিঁড়ে ফেলেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।